নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ৭ রঙে সুস্মিতা। আজ ২৮শে এপ্রিল ২০২৪। আজ আমাদের লন্ডনের সিটি ট্যুর। জলখাবার সারার জন্য চলে এসেছি হোটেলের ডাইনিং হলে। বেশ এলাহি আয়োজন। ৪টি বড় বড় হল নিয়ে হোটেলের ডাইনিং সেকশন। লাইভ কাউন্টারে সসেজ, সালামি, বেকন আর ডিমের অমলেট, পোচ এ ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। তাছাড়া রয়েছে নানা রকমের ফ্রুট, জুস, ব্রেড, কর্নফ্লেক্স, আর অন্যান্য সিরিয়ালস, ক্রোসেন্টস, কেক, পেস্ট্রি আর চা কফির বিশাল সম্ভার। তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট শেষ করে চললাম রুমের দিকে, কারণ সিটি ট্যুরে বেরোবার নির্দিষ্ট যে টাইম দিয়েছেন ট্যুর ম্যানেজার, সেই টাইমেই এসে পৌঁছে যেতে হবে রিসেপশনে। তারই ফাঁকে ফটো সেশনের জন্য ৫-১০ মিনিট তো চাই। আমাদের আজকের ফার্স্ট স্টপেজ টাওয়ার ব্রিজ। বাস একটু আগে সেই কালকের টাওয়ার অফ লন্ডনের স্কোয়ারে আমাদের ছেড়ে দিয়েছে। ভারী মিষ্টি একটি ব্রিটিশ মেয়ে আজ আমাদের সিটি ট্যুরের গাইড। ভারতীয়দের ইমপ্রেস করার জন্য সে কটি হিন্দি শব্দও রপ্ত করে ফেলেছে। লন্ডনে কিন্তু বেশ ঠান্ডা। ৩-৪ লেয়ার গরমের জামা কাপড়ের সঙ্গে সঙ্গে টুপি, গ্লাভস, মোজা, মাফলার এই সমস্ত দিয়ে আমরা সব ওয়েল ইকুইপড। সবাই এগিয়ে চলেছি টাওয়ার ব্রিজের দিকে। বলা হয় ১৮৯৪ সালে এই ব্রিজটি যখন কনস্ট্রাকশন শেষ হয়, এটি ছিল পৃথিবীর সবথেকে বড় ও অত্যাধুনিক ব্যাসকিউল ব্রিজ। অর্থাৎ বড় বড় জাহাজের গতিপথ যাতে অবরুদ্ধ না হয়ে যায়, তাই প্রয়োজনে এই ব্রিজটি মাঝখান থেকে খুলে দুপাশে উঠে গিয়ে জাহাজকে যাতায়াতের জায়গা করে দিত। এই টুকটুকে লাল ডাবল ডেকার বাসগুলি কিন্তু লন্ডনের বড় আকর্ষণ। টাওয়ার ব্রিজ দেখে এবার বাকিংহাম প্যালেস যাবার পালা। টেমস নদীকে বাঁ হাতে রেখে
বাস ছুটে চলেছে। দূরে দেখা যাচ্ছে লন্ডন আই। কিছু দূর পরপর এক একটি সুসজ্জিত ব্রিজ টেমসের উত্তর ও দক্ষিণ তীরকে যুক্ত করেছে। গতকাল রিভার ক্রুজের সময়ও এই ব্রিজগুলির নিচে দিয়ে যাচ্ছিলাম। ভারী সুন্দর চারপাশ, দেখে মন ভরে যাচ্ছে। দুঃখ একটাই, লন্ডনে পৌঁছের থেকে বৃষ্টি, আকাশের মুখ ভার, কালো জলভরা মেঘে আকাশ ছেয়ে আছে, মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। এত সুন্দর শহর, কিন্তু ক্যামেরা জাস্টিস করতে পারছে না। বারবার মনে হচ্ছে, আহা যদি একটা রোদ ঝলমলে দিন হতো, ভিডিওগুলো না জানি কত সুন্দর হতো। হাতে একটু সময় রয়েছে, তাই দু একটা কথা জানিয়ে রাখি। আমরা কিন্তু ইন্ডিয়া থেকে ম্যাট্রিক্সের সিম নিয়ে এসেছি। লন্ডনের মাটিতে পা দিতেই সিম সুন্দর কাজ করছে। আমার শাশুড়িমা আছেন কলকাতায়, তাই রোজ ফোন করা খুব জরুরি। নেটের স্পিডও কিন্তু যথেষ্ট ভালো। তবে গ্রুপের অনেকেরই সিমের সার্ভিস নিয়ে অভিযোগ রয়েছে দেখলাম। বাস চলেছে পার্লামেন্ট হাউস, বিগ বেন, ওয়েস্টমিনিস্টার অ্যাবির সামনে দিয়ে, কিন্তু এগুলো দেখার জন্য আমরা আবার পরে ফিরে আসব। এখন গন্তব্য বাকিংহাম প্যালেস। সকাল 11টা নাগাদ এসে পৌঁছালাম বাকিংহাম প্যালেসে। বাকিংহাম প্যালেস হলো লন্ডনের রাজপরিবারের বাসস্থান, যা বর্তমানে ইউনাইটেড কিংডমের রাজা ও রাজপরিবারের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। রাজতন্ত্র না থাকলেও আজও ইউকে সাধারণ মানুষের কাছে রাজপরিবারের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রীয় আনন্দে ও দুঃখে এই বাকিংহাম প্যালেস থাকে দেশের কেন্দ্রবিন্দুতে। বাকিংহাম প্যালেসের চত্বরে আমাদের গ্রুপের সমস্ত সদস্যকে একত্রিত করে আমাদের সিটি ট্যুর গাইড কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দিলেন। বছরের কোন সময় রাজা ও রাজপরিবারের লোক প্যালেসে থাকেন, কী সংকেত দেখে বোঝা যাবে রাজা প্যালেসে উপস্থিত আছেন কি না, কীভাবে রাজাদের বছরে দুবার জন্মদিন পালিত হয়, এইসব আর কি। Now, what you're looking at, ta-da, is Buckingham Palace, the official London residence of the King. This is just the facade. Behind it is a much bigger palace, 795 rooms. Guess how many bathrooms on top of that? There's an art gallery, there's the Royal Mews where they keep horses, cars and carriages. It's pretty huge. 400 people work in the palace. Half of them also live inside. But is the king here or not? What do you think? There's a way to tell. Just looking at the building from here I can see. What do you think is the sign? Any ideas? Even from a flag. Good guess. Now the flag is always there. The question is what flag it is. So if it's the British flag, the country flag, that means he's not there. If the king is inside, they fly the royal standard, yellow with lions and things like that. But you can see the king here, the whole royal family, at least once a year, on the king's birthday. He's got 2 birthdays. How many birthdays do you have? One. I know, me too, how sad, right? They are royalty, they can afford. Actually, it's a tradition going back 270 years. So one of the kings had a birthday, just like Charles, in November, which is wet, cold, horrible, a bit like today, even worse. So they decided to not spoil people's celebrations, change it for a warmer summer months with the street parties and things like that. So it's been going on in June, on the 2nd Saturday of June. Okay, if you come back 2 months later from today, 2nd Saturday of June, there will be a huge parade. Like what you'll see now, multiply by 1,000.
add horses, add music. You'll notice they'll walk on this tarmac. Can you see this road? It's red in color. It's not black or brown, it's red. It's called the Mall. That is the road. It's the processional route. This is how all the heads of states come to visit London. Every year, a head of state comes to visit. Last year, it was the president of South Korea. I think it was 20. আজ রবিবার, তাই আজ চেঞ্জিং অফ গার্ডসের দিন। চেঞ্জিং অফ গার্ডস হলো একটি ফর্মাল সেরিমনি যখন একদল সৈন্য যারা বাকিংহাম প্যালেসকে রক্ষা করেন তারা রিপ্লেসড হন অন্য একদল সৈন্যকে দিয়ে। অর্থাৎ একদল সৈন্য প্যালেস থেকে ব্যারাকে ফিরে যান আর নতুন সৈন্যদলটি ব্যারাক থেকে বাকিংহাম প্যালেসের ভিতরে প্রবেশ করেন তার রক্ষণাবেক্ষণের জন্য। চেঞ্জিং অফ গার্ড সেরিমনির একটি ছোট অংশ আমরা দেখতে পাবো, অর্থাৎ যে অংশে সৈন্যদল প্যালেসের ভিতর থেকে মার্চ করে বেরিয়ে এসে ব্যারাকের দিকে যাবেন সেই অংশটি শুরু হবার আগে হাতে রয়েছে একটু সময়। আমরা তাই এগিয়ে গেলাম প্যালেসের দিকে। প্রচুর লোকের সমাগম আজ এই প্যালেসের চত্বরে। ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারের সবাইকে নিয়ে এসে এখানে সময় কাটাচ্ছেন। চেঞ্জ অফ গার্ড সেরিমনি শুরু হয় আরও সকালে, যখন নিউ সেট অফ গার্ডস বাকিংহাম প্যালেসে প্রবেশ করে। নতুন ও পুরনো দুই দলের প্রদর্শন হয় প্যালেসের ঠিক সামনে। এখন হবে ওল্ড গার্ডসের বেরিয়ে যাওয়ার প্রসেশন। বাকিংহাম প্যালেস দেখার পর বাস ছুটে চলেছে তার পরবর্তী গন্তব্য পিকাডিলি সার্কাসের দিকে। পিকাডিলি সার্কাস কিন্তু আদতে কোনো সার্কাস নয়। সার্কাস হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ সার্কেল, অর্থাৎ পিকাডিলি সার্কাস হলো কয়েকটি রাস্তার জাংশন পয়েন্ট। তাহলে মনে হতেই পারে যে এর এত খ্যাতি কেন? আসলে পিকাডিলি সার্কাস একটি অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকা। এর পরিচিতি হোর্ডিংয়ের উপরে বিশাল ভিডিও ডিসপ্লে আর নিয়ন লাইটসে ভরা হোর্ডিংয়ের জন্য। ওয়েস্ট এন্ডের অন্যতম প্রধান শপিং ও এন্টারটেনমেন্ট এরিয়াগুলো এই পিকাডিলি থেকেই শুরু হয়েছে।
পিকাডিলির পর বাস আমাদের নামালো ট্রাফালগার স্কোয়ারে। ট্রাফালগার স্কোয়ার হলো একটি পাবলিক স্কোয়ার যেটা স্থাপিত হয়েছিল 19th সেঞ্চুরির গোড়ার দিকে। আগে এই জায়গাটি চেরিং ক্রস নামে পরিচিত ছিল। পরবর্তীতে ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ নৌসেনা বাহিনী ফ্রান্স ও স্পেনকে পরাজিত করে 21শে অক্টোবর 1805-এ। তারই স্মরণে এই স্কোয়ারটিকে রিডেভেলপ করা হয় আর 1840 সালে এর নতুন নামকরণ করা হয় ট্রাফালগার স্কোয়ার। এই স্কোয়ারের মাঝ বরাবর রয়েছে সুউচ্চ নেলসনস কলাম, যার চারধারে আছে 4টি সিংহের মূর্তি। বহু স্ট্যাচু ও স্কাল্পচারে ভরা এই স্কোয়ারটির ঐতিহাসিক ও রাজনৈতিক প্রভাব অপরিসীম। বহু সামাজিক জমায়েত ও রাজনৈতিক কার্যকলাপের সাক্ষী এই স্কোয়ারটি। বর্তমানে রিপেয়ার ও রেনোভেশন চলায় এর কিছু কিছু অংশ বন্ধ রয়েছে। ট্রাফালগার স্কোয়ারের পর আমরা এসেছি লন্ডনের সবথেকে পুরনো কিন্তু সবথেকে গরিমাময় অঞ্চলটি ঘুরে দেখব বলে। আমাদের সামনে এখন ওয়েস্টমিনিস্টার অ্যাবি। এটি একটি রয়্যাল চার্চ যার ইতিহাস 1000 বছরের থেকেও পুরনো। বহু ইংলিশ, ব্রিটিশ ও স্কটিশ রাজার রাজ্যাভিষেক ও রাজপরিবারের বহু বিবাহের সাক্ষী এই ওয়েস্টমিনিস্টার অ্যাবি। তেমনি বহু রাজা ও রাজকীয় ব্যক্তিত্ব তার জীবনের অন্তিম যাত্রাও শুরু করেছেন এই চার্চটি থেকে। আর এই জন্যই ব্রিটেনের ইতিহাসে এই চার্চটি এক অসাধারণ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আসছে। চার্চটির গথিক আর্কিটেকচার আপনাকে মুগ্ধ করবেই। ফ্রান্স, ইংল্যান্ড ও রোমান স্থাপত্যের ছাপ পাওয়া যায় এর নির্মাণ শৈলীতে। কাছেই পার্লামেন্ট স্কোয়ার। 19th সেঞ্চুরিতে বানানো এই স্কোয়ারটিতে আছে 12 জন রাষ্ট্রীয় ও খ্যাতনামা ব্যক্তিত্বের স্ট্যাচু, যাদের মধ্যে রয়েছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি। লন্ডনের প্রখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের সাথে সাথে এই স্কোয়ারটি বহু ডেমনস্ট্রেশন ও প্রোটেস্টের সাক্ষী হয়ে রয়েছে। মেঘে ভরা আকাশের ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল সোনালি বিগ বেন, হাউস অফ পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট ও ওয়েস্টমিনিস্টার অ্যাবি স্বমহিমায় ভাস্বর। সবার মতো আমরাও ব্যস্ত হয়ে পড়লাম এই অপূর্ব ট্যুরিস্ট অ্যাট্রাকশনকে আমাদের ক্যামেরায় বন্দি করে ফেলতে। পার্লামেন্ট স্কোয়ারে বেশ কিছু সময় কাটাবার পর আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য মাদাম তুসঁ ওয়্যাক্স মিউজিয়াম দেখতে। গাড়ি ছুটে চলেছে হাইড পার্কের মধ্যে দিয়ে।
350 একর জমিতে ছড়ানো এই হাইড পার্ক অরিজিনালি একটি রয়্যাল পার্ক ছিল, যা জনগণের জন্য খুলে দেওয়া হয় 1637 খ্রিস্টাব্দে। এখান থেকেও বহু স্পিচ, ডেমনস্ট্রেশন, পাবলিক প্রোটেস্ট অরিজিনেট হয়েছিল। বর্তমানে বহু বড় মিউজিক কনসার্ট, মেজর ইভেন্টস, উইন্টার ওয়ান্ডারল্যান্ড হোস্ট করা হয় এই হাইড পার্ক থেকে। ঘুরে ঘুরে বেশ খিদে পেয়ে গেছে। গ্রুপ ম্যানেজার জানালেন, একে তো লন্ডন খুব এক্সপেন্সিভ, তার উপর প্যাকড প্রোগ্রাম থাকার জন্য আমাদের হাতে বিশেষ সময়ও নেই। তাই আমরা যখন মাদাম তুসট মিউজিয়ামের লাইনে দাঁড়াবো, কয়েকজন গিয়ে ম্যাকডোনাল্ডস থেকে চিকেন র্যাপ ও ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে আসবে, আর লাইনে দাঁড়িয়ে আমরা তার সদ্ব্যবহার করে ফেলব। একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা দেখায়, 221B বেকার স্ট্রিট, শার্লক হোমসের নিবাস। সাইটেতে আমাদের প্রায়ের বুকিং অনুযায়ী আমরা মাদাম তুসো মিউজিয়ামে ঢুকে পড়লাম। প্রায় 150 জন খ্যাতনামা ব্যক্তিত্বের মূর্তি ওয়্যাক্স অর্থাৎ মোম দিয়ে বানিয়ে প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে। 1835 সালে এক ফ্রেঞ্চ ওয়্যাক্স স্কাল্পচার মারি তুসো এর প্রতিষ্ঠা করেন, যার নামানুসারে পরবর্তীকালে এই মিউজিয়ামটির নামকরণ করা হয়। বহু ভারতীয় ব্যক্তিত্ব নিজ মহিমায় স্থান করিয়ে নিয়েছেন এই মিউজিয়ামে। ডিয়ান জনসনের সঙ্গে ফটো তোলার জন্য বেশ ভিড় জমেছে। ইনি অবশ্য দ্য রক নামেই বেশি খ্যাত, যেটা আসলে তার রিং নেম। অ্যাক্টর হবার আগে ইনি ছিলেন WWE খ্যাত একজন পপুলার রেসলার। ওয়্যাক্স মিউজিয়ামের খ্যাতি যেহেতু বিশ্বজোড়া, তাই এক্সপেকটেশন লেভেলও খুব হাই ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য তেমন এনজয় করতে পারছিলাম না। অনেক বিখ্যাত ব্যক্তিত্বকে খুঁজেই পেলাম না। অনেক আবার ভিড়ের চোটে মিস হয়ে গেল। কোথাও আবার ভিডিও করতে গিয়ে বরাতে জুটল কিছু মাথার ছবি। অনেককেই চিনতে পারছি না আমি, তবে ভারী মজা লাগছে এখানকার পরিবেশ দেখে। সবাই তাদের হিরো হিরোইনদের সঙ্গে ছবি তুলে লাইফ টাইম মেমোরি ক্রিয়েট করতে ব্যস্ত। কলাকুশলীদের শিল্পদক্ষতা মনে বিস্ময় জাগায়। মূর্তিগুলি এত জীবন্ত, এত সজীব, মনে হয় এই বুঝি কথা বলে উঠবে। এক একটি ঘরের এক এক কোণায় পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্বদের সমারোহ। এই দেখুন, শাহরুখ খানের কান ঘেঁষে এগিয়ে গেলাম রণবীর সিংয়ের দিকে। পাশে এক মহিলা রণবীরের পোজ নকল করে ছবি তুলছেন। অবাক রণবীর একটু নড়ে উঠলেন যেন। ভারতীয়দের ভিড়ে বুঝতেই পারছিলাম না আমরা ভারতে আছি না লন্ডনে। দেশি গার্ল প্রিয়াঙ্কা আপাতত একাই দাঁড়িয়ে আছে। হঠাৎ সামনে দেখি সিন কনরি, রজার মুর, ড্যানিয়েল ক্রেগরা দাঁড়িয়ে। কোনায় আবার ইটি চলেছে সাইকেল নিয়ে। পরবর্তী আকর্ষণ কিছুটা এরকম। পুরনো লন্ডনের ট্যাক্সির আদলে বানানো হয়েছে চেয়ার, যা রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে মুভ করছে, আর তাতে বসেই দেখে নেওয়া যেতে পারে লন্ডনের সভ্যতার ক্রমবিকাশ, মধ্যযুগীয় সভ্যতা থেকে উত্তরণের ইতিহাস। তবে সেই ইতিহাস আমার ভালো জানা নেই, তাই এই অংশটি তেমন রস আস্বাদন করতে পারলাম না।
আজকের মতো ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন দেখা শেষ। নাও ইট ইজ শপিং টাইম। আমাদের নিয়ে যাওয়া হচ্ছে কোনো একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরে। গ্রুপের অনেকেই নানা জিনিসের আবদার জানিয়ে রেখেছেন। নিজেদের জন্য কিনতে হবে কিছু, কিছু ব্যাগ ভরে নিয়ে যেতে হবে দেশে অপেক্ষা করা প্রিয়জনদের জন্য। আমাদের তেমন কোনো কেনাকাটার প্ল্যান ছিল না আজ, তাই ক্যামেরাবন্দি করতে লাগলাম লন্ডনের রাস্তাঘাট, হাজারো রকম পাবলিক ট্রান্সপোর্ট, ব্যস্ত মানুষের আনাগোনা। আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে গেল লন্ডনে আমাদের আরও একটা দিন। রাতের ডিনার সেরে একেবারে হোটেলে ফিরব আমরা। কাল সকালে লাগেজ নিয়ে বেরিয়ে পড়া হোটেল থেকে। ইউকের আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে রাতে রওনা হব নেদারল্যান্ডসের পথে। এই যে অসংখ্য যানবাহন, অসংখ্য মানুষ লন্ডনের পথে পথে ছুটে বেড়াচ্ছে, দু চোখ ভরে দেখে নিই আজ। কাল তো আবার নতুন পথ, নতুন পথিক, নতুন গন্তব্য। আমিও ক্যামেরা হাতে বেরিয়ে পড়ব সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করতে। নিয়ে আসবো আপনাদের সামনে এক নতুন ভিডিওতে। আমার প্রয়াস যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভ্রমণ কাহিনীতে।